একদিন আমি আমার স্কুলের ম্যামকে বলেছিলাম, ম্যাম আই লাভ ইউ। পরের দিন দেখে আমার খাতায় 10 নাম্বার কম। ম্যামকে জিজ্ঞেস করতে ম্যাম বলে, এটা তোমার বেয়াদবি শাস্তি। সেদিন আমি বুঝতে পারলাম আই লাভ ইউ বলা মানে বেয়াদবি করা। তারপরের দিন আমি আমার হেডমাস্টারকে বলেছিলাম, স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি। তারপরের দিন সে আমার হাতে একটি টিসি ধরিয়ে দিয়ে বলল, এটা লেখাপড়ার জায়গা, ভালোবাসার জায়গা না। সেদিন আমি বুঝতে পারলাম ভালোবাসার হয়তো অন্য কোনো জায়গা থাকে। তারপর আমি মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছিলাম, ঠিক সেই সময় রাস্তায় বাবার সাথে দেখা। বাবা বাজারে যাচ্ছে। বাবাকে বললাম, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা তখন বললো, আমি বাজারে যাচ্ছি, আমার কাছে এখন তেমন টাকা পয়সা নেই, এখন বিরক্ত করো না, বাড়িতে যাও। আমি তখন বুঝতে পারলাম ভালোবাসি বলা মানে টাকা চাওয়া। তার একটু সামনে ভাইয়ার সাথে দেখা। ভাইয়াকে বললাম, ভাইয়া আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ভাইয়া তখন বলল, নতুন শার্ট কেনার ধান্দা তাই না, এখন আমার কাছে টাকা পয়সা নেই, পরে দেখবো, এখন বাড়িতে যা। তখন আমি বুঝতে পারলাম ভালোবাসি বলা মানে শার্ট কিনতে চাওয়া। তারপর আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখলাম আমার বোন যেন কি করছে। বোনকে বললাম, আপু আমি তোমাকে অনেক ভালোবাসি। আপু তখন বলল, কাপড় চোপড় ময়লা হয়েছে না, আমি ধুয়ে দিতে পারবো না, আমার হাতে এখন অনেক কাজ, নিজেরটা নিজেই ধুয়ে নে। সেদিন আমি বুঝতে পারলাম ভালোবাসি বলা মানে কাপড় ধুয়ে দিতে বলা। তখন আমার মনটাই খারাপ হয়ে গেল। কেউ আমার ভালোবাসার অর্থ বুঝলো না, আমিও ভালোবাসার অর্থটা বুঝতে পারলাম না। আসলে ভালোবাসাটা কি, যার কাছে ভালোবাসি বললাম সেই ভিন্ন ভিন্ন উত্তর দিল। তারপরে আমি মাকে ডাকলাম। আপু বলল মা রান্না করে রান্না করছে। তারপর সেখানে আমি দৌড়ে গিয়ে মাকে বললাম, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। মা তখন আমাকে জড়িয়ে ধরে বলল, পাগল ছেলে, আমিও তো তোকে অনেক বেশি ভালোবাসি, সারাদিন কোথায় ছিলি, মুখটা শুকিয়ে গেছে, জল খেতে দেই। এই বলে মা আমার কপালে চুমু খেতে লাগলো। তখন আর আমার বোঝার বাকি রইল না আসলে ভালোবাসার মানেটা কি। সিজারে আবার কিসের কষ্ট, শুধু পেট কাটে, এমনটাই শোনা যায় মানুষের মুখে। আরে 7টা পর্দা কেটে বেবিটাকে দুনিয়ায় আনতে হয়, আধা ঘন্টার মধ্যে 3টা স্যালাইন শেষ হয়। মোটা সিরিঞ্জে দেওয়া মেরুদণ্ডে সেই ইনজেকশনটা সারাটা জীবন কষ্ট দেয়। যখন অবসর ম্যাটটা চলে যায় তখন গলা কাটা মুরগির মতো ছটফট করতে হয়। আপনজন ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয়। এক একটা মিনিট যেন এক একটা ঘন্টার সমান, সময় যেন যায় না। প্রিয় মানুষদের মুখখানি দেখার জন্য ছটফট করা, ঘন্টার পর ঘন্টা কাটা জায়গায় কি যে ব্যথা বলার মতো না। তার সাথে খিচুনি, নিথর দেহে থরথর কাঁপুনি, হাতে ক্যানোলায় স্যালাইন তো চলছেই, অন্যদিকে গলা শুকিয়ে কাটকাট, অথচ এক ফোঁটা পানিও দেওয়া হয় না, কারণ 24 ঘন্টার আগে নিয়মে নেই। পৃথিবীর সব থেকে বড় ভয় কি জানেন? মৃত্যুর ভয়। তেলাপোকা দেখে ভয় পাওয়া মেয়েটি যখন অপারেশন থিয়েটারে যায় তখন সে মৃত্যুর ভয়টাই পায়। সে ভাবে আজকে আমার জীবনের শেষ দিন। তারপরে সে কান্নাকাটি করে আল্লাহর কাছে এই দোয়াটাই করে, আল্লাহ আমার যাই হোক না কেন, তবে আমার সন্তানটা যেন ভালো থাকে। আবার সে এটাও ভাবে, আমি না থাকলে আমার স্বামী সন্তানকে ভালোবাসবে কে? তাই মাকে কখনোই কষ্ট দিও না। মনে রেখো, তুমি যদি পুরো পৃথিবীর মানুষের কাছে ভালোবাসা হেরে যাও তাহলে মায়ের ভালোবাসাটা মিলিয়ে দেখো, তখন দেখবে পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু আছে। নানাকে আটকে নাতনিকে বিয়ে করেছিল কবি জসিমউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল্লাহ স্যারের সঙ্গে একদিন কবি এক বিয়েতে গিয়েছিলেন। সেই বিয়েতে গিয়ে প্রথম দেখাতে প্রেমে পড়লেন এক নবম শ্রেণীর কিশোরীকে দেখার সাথে সাথে কবির বয়স যেন 20 বছর কমে গেল, মনে আনচাল শুরু হয়ে গেল। এ পর্যায়ে নানা ভাবে মমতাজ বেগম নামের ওই কিশোরীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো কবি। মমতাজের বিদ্যালয় ছিল ফরিদপুরে, কিন্তু তিনি ঢাকাতে নানা বাড়িতে থেকে লেখাপড়া করতেন। এদিকে মমতাজের প্রেমে কবি জসিমউদ্দিন দেওয়ানা হয়ে গেল, কিন্তু ওই কিশোরী কি ওই প্রেমের মর্ম বুঝে? তাই কোনো উপায় না পেয়ে মমতাজের নানা মৌলভী ইদ্রিস মিয়াকে নানাভাবে বসানোর চেষ্টা করলো কবি জসিমউদ্দিন। তারপর থেকে বিভিন্ন অজুহাতে কবি ওই বাড়িতে যাওয়া শুরু করলেন। মমতাজের নানা ছিল কাব্যপ্রেমী মানুষ, তাই কবির আনাগোনাতে কোনো প্রবলেমই ছিল না তার, বরং তিনি খুশি হতেন। এভাবে একদিন 2 দিন করে কবি জসিমউদ্দিন একদিন মমতাজের ঘর অবধি চলে গেল এবং তাকে অবাক করে দিয়ে টেবিলে রাখা খাতায় লিখেই ফেললেন, ক্ষমা করে দিও সুন্দরী অনুপমা, তোমার শান্ত নির্ভুত আলোয় হয়তো তোমার খেলার বাসরে